হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আনাম বিন মোর্শেদ। বর্তমানে বুয়েটে ডিপার্টমেন্ট অফ নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। আজকে আমরা যে অধ্যায়টি দেখব সেটা হলো ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 ভেক্টর। আমরা আজ যেগুলো পড়ব তা হলো প্রথমত আমরা দেখব ভেক্টরের ডেফিনিশন। ভেক্টর রাশি বলতে আমরা কি বুঝি এই বিষয়গুলো আমরা আজকে দেখব। আমরা দেখব ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়, আর আমরা দেখব ভেক্টরের কি কি ধরন রয়েছে। তাহলে শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি দুই ধরনের ভৌত রাশির কথা। ভৌত রাশি বলতে আমরা বুঝাই যে সকল রাশি পরিমাপ করা যায়। এখন ভৌত রাশি দুই ধরনের হয়, একটা হলো স্কেলার রাশি, আরেকটা ভেক্টর রাশি। স্কেলার রাশি বলতে আমরা কি বোঝাচ্ছি, যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র আমরা মান দিয়ে প্রকাশ করতে পারি। মান দিয়ে প্রকাশ বলতে আমরা কি বুঝাচ্ছি, যেমন এখানে উদাহরণ রয়েছে দূরত্ব, কাজ, শক্তি, ক্ষমতা, ভর, সময়, তাপ, তাপমাত্রা, রোধ ইত্যাদি। এখন হচ্ছে গিয়ে আমরা শক্তির কথা বলি। আমরা বলতে পারি যে হচ্ছে গিয়ে 20 জুলস, 10 জুলস, এরকম আমরা বলতে পারি যে এত জুল শক্তি রয়েছে, 20 জুল শক্তি রয়েছে, অথবা হচ্ছে গিয়ে 10 জুল শক্তি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মান বললেই কিন্তু আমরা শক্তি সম্পর্কে সবকিছু জেনে যাচ্ছি। আমাদের অন্য কিছু আসলে এখানে বের করা লাগছে না। যেহেতু শুধুমাত্র মান দিয়ে আমরা এই বিষয়টাকে, এই শক্তি রাশিটাকে আমরা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছি, সুতরাং আমরা বলতে পারি এক্ষেত্রে শক্তি একটি স্কেলার রাশি। এ ধরনের যতগুলো রাশি আমরা এভাবে প্রকাশ করতে পারবো শুধুমাত্র মান দিয়ে, এসব রাশিকে আমরা স্কেলার রাশি বলবো। এবার আসি ভেক্টর রাশির ক্ষেত্রে। ভেক্টর অবশ্যই একটি ভেক্টর রাশি, ভৌত রাশি। এখন ভেক্টর ভৌত রাশি কিরকম ভৌত রাশি, যেসব ভৌত রাশিকে মান এবং দিক উভয় দিয়ে প্রকাশ করতে হয়। এক্ষেত্রে মানের সাথে সাথে আমাদের একটা ডিরেকশনও লাগবে, দিক বলে। উদাহরণ কি, সরণ, অবস্থান, বেগ, ত্বরণ ইত্যাদি। এখন বল, এরকম। এখন একটা উদাহরণ দিই। এটা একটা বক্স, এই বক্সের উপর আমি 10 নিউটন বল দিচ্ছি। এখন এই 10 নিউটন বল দেওয়ার জন্য খালি আমি কিন্তু মানটা বললে হচ্ছে না। আমি কি বলটা এদিক থেকে দিচ্ছি, নাকি এদিক থেকে দিচ্ছি, নাকি এদিক থেকে দিচ্ছি, নাকি আমি বলটা নিচে থেকে উপরের দিকে দিচ্ছি, নাকি আমি কোনাকুনি বল দিচ্ছি, এটা আসলে বিভিন্ন রকম হতে পারে। এবং এই দিকের উপর নির্ভর করে 10 নিউটন বলটা বিভিন্নভাবে কাজ করে। এরকম যখন আমরা দেখব যে কোনো একটা রাশিকে প্রকাশ করতে হলে মানের সাথে সাথে তার দিকও বলে দিতে হচ্ছে, তখন আমরা বুঝবো সে রাশিটা হলো একটা ভেক্টর রাশি। উদাহরণগুলো দেওয়া আছে, একটু দেখে নিন। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে। ভেক্টর রাশির ধর্ম। ভেক্টর রাশির বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে।
যেগুলো দিয়ে আসলে আমরা ভেক্টর রাশিটাকে আইডেন্টিফাই করতে পারি। যেমন প্রথমটা আমরা এইমাত্র দেখে আসলাম, সম্পূর্ণভাবে প্রকাশ করতে মান ও দিক উভয়ই প্রয়োজন। ভেক্টর রাশিটা প্রকাশ করতে হলে আমাদের একটা মান লাগবে এবং একটা দিক লাগবে। দ্বিতীয় পয়েন্টে আসি, শুধুমাত্র মান, শুধুমাত্র দিক অথবা উভয়ের পরিবর্তনে ভেক্টর রাশির পরিবর্তন হয়। এখন এই বিষয়টা আমরা কিভাবে দেখতে পারি একটু দেখা যায়। যদি মান পরিবর্তনের কথা বলি, আমরা যদি 10 নিউটনকে যদি 20 নিউটনস করি, অর 30 নিউটনস করি, মান পরিবর্তন হয়ে যাচ্ছে, বলের পরিমাণ বেড়ে যাচ্ছে। আবার যদি 10 নিউটনসকে যদি আমরা 5 নিউটনস করি, 1 নিউটনস করি, 0.5 নিউটনস করি, সেক্ষেত্রে এখন কমে যাচ্ছে, মানটা কমে যাচ্ছে। তাহলে এখানে ভেক্টর রাশির পরিবর্তন হচ্ছে হচ্ছে আবার দিকের পরিবর্তন। বললাম 10 নিউটন বল ঠিক আছে, কিন্তু এদিক থেকে প্রয়োগ করা 10 নিউটন, মানে বাম থেকে ডান দিকে প্রয়োগ করা 10 নিউটন বল আর ডান থেকে বাম দিকে প্রয়োগ করা 10 নিউটন বল কিন্তু একই হবে না। কারণ এখানে দিকের উপর নির্ভর করে আসলে বলের মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে গিয়ে এই বলটার ক্ষেত্রে এটা, এই 10 নিউটন বলটা বস্তুটাকে ডান দিকে পাঠাচ্ছে, কিন্তু এই বলটা বস্তুটাকে বাম দিকে পাঠাচ্ছে। তাহলে বল দুটোর দিক ডিফারেন্ট হওয়ার কারণে এখানে এই ভেক্টর রাশিটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার আসি, উভয়ের পরিবর্তনেও ভেক্টরের পরিবর্তন হয় অবশ্যই। এখন আমি যদি হচ্ছে গিয়ে 10 নিউটনস এদিকে ফোর্সটাকে 30 নিউটনস উপরের দিকে চেঞ্জ করে ফেলি, তাহলে বলটা অবশ্যই পরিবর্তন হবে, কারণ বলটা আগে যেদিকে কাজ করছিল এখন সেদিকে কাজ করবে না, মানও চেঞ্জ হয়েছে, দিকও চেঞ্জ হয়েছে। এই ধরনের কেসগুলো জন্য শুধু মান, শুধু দিক অথবা উভয় পরিবর্তনে ভেক্টরের পরিবর্তন হয়। তৃতীয় পয়েন্টে আসি, এদের যোগ, বিয়োগ এবং গুণ স্বাভাবিকভাবে না হয়ে ভেক্টর বীজগণিত অনুসারে। আচ্ছা, এখানে কথা প্রসঙ্গে বলে রাখি, ভেক্টর সাধারণত একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরে ভাগ করা যায় না স্কেলারের মতো। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে ভেক্টর বীজগণিত বলতে কি বোঝাচ্ছে? আমরা নর্মাল বীজগণিত বা পাটিগণিতে দেখে এসেছি যে হচ্ছে গিয়ে দুটো সংখ্যাকে যোগ করে ফেলা যায়, যেমন 10 যোগ 20 সমান সমান 30। এই যে এই ধরনের সরাসরি যোগ, সরাসরি বিয়োগ, সরাসরি গুণ যেগুলো, এগুলো স্কেলার রাশির ক্ষেত্রে প্রযোজ্য। কেমন? আমরা বলতে পারি এ ব্যক্তি 10 জুলস কাজ করেছে, বি ব্যক্তি 20 জুলস কাজ করেছে। তাহলে মোট কতটুকু কাজ হয়েছে? আমরা জাস্ট খালি এ প্লাস বি যোগ করে দিব, 10 প্লাস 20 ইজ ইকুয়াল টু 30 জুলস কাজ হয়েছে। কিন্তু এই কাজটা আমাদের ভেক্টরের ক্ষেত্রে করা যায় না। কেন করা যায় না আমরা দেখি। ভেক্টরের জন্য যেহেতু মান এবং দিক উভয় গুরুত্বপূর্ণ, ভেক্টর গুলো কোন দিকে কিভাবে ক্রিয়া করছে সেটা আসলে ভেক্টরের যে লব্ধি, মানে হচ্ছে গিয়ে দুই বা ততোধিক ভেক্টর রাশি যদি একসাথে ক্রিয়া করে, তাহলে যে এন্ড রেজাল্টটা পাবো সেটা একটু পরিবর্তন হবে। কারণ হচ্ছে কি এখানে শুধুমাত্র মান নয়, আমাদের দিকের ব্যাপারটাও একটু খেয়াল রাখবে। কেমন দেখি, ধরি এটা একটা ভেক্টর পি, এটা একটা ভেক্টর রাশি পি, যেটা হচ্ছে গিয়ে এদিকে ইন্ডিকেট হচ্ছে, আর এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা ভেক্টর রাশি কিউ। ধরি এখানে হচ্ছে গিয়ে আমার অবজেক্টটা, যেটার উপর হচ্ছে গিয়ে এই ভেক্টর দুটো ক্রিয়া করছে। দেখি পি ভেক্টর আর কিউ ভেক্টর, ধরি পি ভেক্টর হচ্ছে গিয়ে 10 নিউটনস আর কিউ ভেক্টর হচ্ছে গিয়ে 20 নিউটন। আমরা আগের ভ্যালুগুলো ইউজ করি। এখানে কিন্তু আমরা ডিরেক্ট জাস্ট অ্যাড করে, মানে 10 প্লাস 20 ইজ ইকুয়াল টু এটার রেজাল্টেন্ট 30 হবে, এটা আমরা বলতে পারছি না। কেন পারছি না? কারণ হচ্ছে কি এটা কি 30 আসলেই হবে? ভেক্টরের ক্ষেত্রে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এদিকে তুমি টান দিচ্ছ আর এদিকে তুমি ফোর্স দিচ্ছ, দুদিকে দুটো ফোর্স দেওয়া আছে। আমাদের কমন সেন্স বলে যে হচ্ছে কি জিনিসটা মাঝামাঝি বরাবর যায়, তাই না?
কারণ দুদিকে টান দিলে তো হচ্ছে কি সাধারণত মাঝামাঝি বরাবরই যায়। এটা নিজেও দেখতে পাবে, দৈনন্দিন কর্মকাণ্ড দেখা যায়। তো কমন সেন্স অনুসারে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা মাঝামাঝি বরাবর যাবে। সামনে প্রুফ দেব। তো এই বরাবর এই ভেক্টরটাকে ধরলাম আর, যেটা হচ্ছে আমার অ্যান্সার। এখন এটার ভ্যালু আমরা কিভাবে বের করব? যদি আমরা প্রপারলি যদি ডায়াগ্রাম এঁকে থাকি তাহলে দেখতে পাবো যে এই ডট ডট বরাবর যে এখানে যে এন্ড পয়েন্ট আর এটা যে এন্ড পয়েন্ট, দুটোকে যদি কানেক্ট করি তাহলে এই এতটুকু লেন্থ আসলে পি এর লেন্থের সমান হবে। জিনিসটাকে একটা আয়তক্ষেত্র হিসেবে বিবেচনা করতে হবে। আয়তক্ষেত্রে এক সাইড এরকম, এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে এখান থেকে যে বাহুটা আঁকবো সেটা তো এই যে এটা তো এটার সমানই হবে, তাই না? অনেকটা সেটা। তাহলে এখানে এই যে পি এবং কিউ একটা আর, এই জিনিসটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে, তাই না? সেক্ষেত্রে আমাদের আর এর মান আসবে, পিথাগোরাসের সূত্র ইউজ করবো, পি স্কয়ার হোল। এখন এই জিনিসটা কিন্তু আমরা জাস্ট 10+20 = 30 এরকম ভাবে করতে পারছি। কারণ হচ্ছে গিয়ে যদি আমরা 10+20 30 করি, তার মানে বোঝাচ্ছে দুটো ভেক্টরের দিক একই দিক। কিন্তু দুটো ভেক্টরের দিক যদি একই দিকে না হয় তাহলে তারা কিন্তু এভাবে যোগ হবে না। আবার এমনও হতে পারে যে পি ভেক্টর যদি এদিকে হয়, কিউ ভেক্টর যদি তার উল্টো দিকে হয়, তাহলে আসলে পি মাইনাস কিউ হবে আমাদের শেষ ভেক্টর। অবশ্যই যদি কোনো দিকে একটা জিনিস চলতে থাকে, উল্টা দিকে কিছু বল ক্রিয়া করে, তাহলে তো অবশ্যই হচ্ছে কি দুটো বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ ভেক্টর বীজগণিত নর্মাল সাধারণ আমাদের বীজগণিতের মতো বা সাধারণ কমন সেন্স আমরা যেরকম স্কেলার রাশিতে ব্যবহার করি সেভাবে আসলে ভেক্টর রাশি কাজ করে না। এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে। আমরা হচ্ছে গিয়ে সামনে দেখবো কিভাবে আমরা এই জিনিসগুলো ক্যালকুলেট করতে পারি। চতুর্থ পয়েন্টটা হচ্ছে দুটি ভেক্টরের কোনোটির মান শূন্য না হলেও এদের গুণফল শূন্য হতে পারে, এবং গুণফল গুণের প্রকৃতির উপর নির্ভর করে ভেক্টর বা স্কেলার রাশি। ভেক্টরের গুণ দুই রকম হয়, একটা হচ্ছে গিয়ে ডট মাল্টিপ্লিকেশন আর একটা ক্রস মাল্টিপ্লিকেশন। ডট এন্ড ক্রস মাল্টিপ্লিকেশন দুটো দুটো ডিফারেন্ট জিনিস, এটা আমরা পরবর্তীতে দেখবো। এটা জেনে রাখি যে ডট মাল্টিপ্লিকেশনের রেজাল্ট আসে অলওয়েজ স্কেলার, ক্রস মাল্টিপ্লিকেশনের রেজাল্ট অলওয়েজ ভেক্টর। এখানে এটাই বুঝছে যে গুণের প্রকৃতির উপর, গুণ যদি ডট হয় তাহলে আমরা পাবো স্কেলার, আর গুণ যদি ক্রস হয় তাহলে আমরা পাবো ভেক্টর। এটা আমরা সামনে দেখবো কিভাবে হচ্ছে কি এই গুণগুলো আমরা করতে পারি। পরবর্তী স্লাইডে যাই। ভেক্টর রাশির প্রকাশ। এখন আমরা ভেক্টর রাশিটাকে কিভাবে প্রকাশ করবো, তাই না? আমরা তো হচ্ছে গিয়ে যেমন আমরা এনার্জিকে ই লিখি, টাইমকে টি লিখি, ডিস্টেন্সকে ডি লিখি, এরকম একটা প্রকাশ করার একটা নিয়ম নীতি থাকা লাগে। তাহলে আমরা ভেক্টর রাশির প্রকাশ কিভাবে করতে পারি? প্রথম যে মেথডটা যেখানে দেখি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেথড, যে সংকেতের উপর তীর চিহ্ন। এখন সংকেতের উপর তীর চিহ্ন বলতে কি বোঝাচ্ছি? আমরা একটা ভেক্টর আঁকি আগে, এই যে জিনিসটা একটা ভেক্টর, এটা নাম দিলাম এ। এখন এই ভেক্টরটা যেহেতু একটা রেখাংশের মতোই, আমরা বলতে পারি যে একটা রেখাংশে যেরকম দুটো প্রান্তবিন্দু থাকে, এখানেও এর দুটো প্রান্তবিন্দু রয়েছে, কিন্তু এদের দুটো এই দুটো প্রান্তবিন্দুর আলাদা আলাদা নাম রয়েছে। আমরা এটার নাম দিলাম ও, আর এটার নাম দিলাম ও প্রাইম। এখন ও এবং ও প্রাইমের আলাদা নাম রয়েছে। এখানে ও হচ্ছে পাদবিন্দু। পাদবিন্দু বলতে কোন বিন্দুটাকে বোঝাচ্ছে? এই যে এই বিন্দু, এই বিন্দুতে হচ্ছে গিয়ে আমাদের ভেক্টর শুরু হয়। তার মানে আমরা যে বিন্দুতে ভেক্টর শুরু হয় আমরা সেটাকে বলতে পারি হচ্ছে গিয়ে পাদবিন্দু। আর ও প্রাইম বিন্দুটাকে আমরা বলবো শীর্ষবিন্দু। ও হচ্ছে পাদবিন্দু আর ও প্রাইম হচ্ছে শীর্ষবিন্দু। এখন তার মানে আমরা হচ্ছে ও এবং ও প্রাইম যে এই যে রেখাংশটা,
শীর্ষবিন্দু ও প্রাইমের স্থানে আমরা যদি একটা অ্যারো সাইন দিয়ে দিই তাহলে হচ্ছে কি আমরা এ ভেক্টর এঁকে ফেলবো। এই ভেক্টরটার নাম আমরা এ দিয়েছি। আমরা ভেক্টরের নাম যেটা দিব, ভেক্টরটা বোঝানোর সময় নামটা লিখবো, দেখার পরে উপরে ছোট্ট করে যে কোনো টিক চিহ্ন দিয়ে দিই। এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড মেথড ভেক্টর বোঝানোর জন্য। আরো 3টা মেথড রয়েছে, যেরকম সংকেতের উপরে রেখা চিহ্ন, আমরা এ লিখে উপরে একটা বার দিতে পারি। সংকেতের নিচে রেখা চিহ্ন, এ লিখে নিচে একটা বার দিতে পারি। অথবা ছাপার ক্ষেত্রে মোটা অক্ষর, এটা হচ্ছে গিয়ে বইয়ে প্রিন্ট করার সময় বিভিন্ন বই পত্রে এভাবে বোল্ড লেটারিং এ দেওয়া থাকে। এটা থেকে বোঝা যায় যে এটা হচ্ছে গিয়ে একটা ভেক্টর। সাধারণত এই জিনিসটা যেহেতু আমরা খাতায় বোঝাতে পারি না, এই জন্য এই মেথডটা আমরা ইউজ করবো না। আমরা সাধারণত এই মেথডটাই ব্যবহার করি। আর এই মেথডটার সাথে অতটা ব্যবহার হয় না যতটা না এটা ব্যবহার হয়। সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে প্রথমটা। তৃতীয়টা হচ্ছে কি, আমরা যদি এই যে এখানে এ দাম দিয়েছি, আমরা যদি এই ভেক্টরটার নাম যদি স্মল লেটারে দিই, অর বি অর সি, ইউজুয়ালি স্মল লেটার দেওয়া থাকে, স্মল লেটার নিচে দাগ দেওয়া হয়, যাতে করে হচ্ছে গিয়ে সেগুলোকে মানে আমরা সামনে দেখবো যে একক ভেক্টর ব্যবহার করা বোঝানোর জন্য আমরা হচ্ছে গিয়ে স্মল লেটারিং ইউজ, ওই ভেক্টর গুলোর সাথে কনফিউজ না করার জন্য সাধারণত স্মল লেটারিং এ যদি ভেক্টরের নাম দেওয়া হয় তাহলে এর নিচে আমরা একটা দাগ দিই। তাহলে আমরা এই 3টা মেথড দেখলাম। একটা হচ্ছে কি নাম লিখে মাথার উপর একটা ছোট অ্যারো দিয়ে দিব, আরেকটা হলো নাম লিখে উপর একটা বার, অথবা নাম লিখে নিচে একটা বার। এই 3 ভাবে লেখা যায়। এখন আমরা আসি ভেক্টরের মান। ভেক্টরের মান কি আমরা কিভাবে লিখতে পারি? আমরা জানি ভেক্টর রাশির মান এবং দিক উভয় রয়েছে, এটা দিয়ে তো বোঝা যায় সেটা একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির শুধু মানটা যদি আমরা বোঝাতে চাই তাহলে আমরা কিভাবে লিখি? আমরা শুধু এ লিখতে পারি, শুধু এ, কোনো এরকম অ্যারো নেই, কোনো উপরে বা নিচে দাগ নেই, শুধু এ। অথবা যদি আমরা ভালো করে বোঝাতে চাই আমরা এটাও লিখতে পারি। আমরা ফার্স্টে ভেক্টরটার নাম লিখবো, লিখে দুই পাশে মডুলাস সাইন দিয়ে দেবো। এটাকে মডুলাস সাইন বলে, দুটো হরাইজন্টাল দাগ, সরি ভার্টিক্যালি হচ্ছে প্যারালাল দাগ। এভাবে হচ্ছে কি আমরা মান বুঝতে পারি। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। একটু দেখে নিই। আচ্ছা, তাহলে পরের স্লাইডে যাওয়া যাক। আমরা এখন কিছু ভেক্টরের ধরন দেখব। ভেক্টরের বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে, এই ক্লাসিফিকেশন গুলো আমরা একটু দেখে নিই। এরকম প্রথমেই আসবে স্বাধীন ভেক্টর। এখন স্বাধীন ভেক্টর কি জিনিস? কোন ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছা মতো আমরা পছন্দ করতে পারি তাহলে সেই ভেক্টরকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। আমরা একটু আগে দেখে এসেছি পাদবিন্দু কোনটা। পাদবিন্দু হচ্ছে যেখান থেকে একটা ভেক্টর শুরু হয়, অর্থাৎ এই যে মানে আমরা বলতে পারি যে এই যে অ্যারো সাইনটা, যেটা অ্যারো সাইনের অন্য মাথা, যেটা অ্যারো সাইনটা বাদ দিলে সেটাই আমরা পাদবিন্দু ধরতে পারি। এখন পাদবিন্দু যদি বা মানে যেখান থেকে ভেক্টর শুরু হবে এটা যদি আমি ইচ্ছা মতো নির্ধারণ করতে পারি তাহলে আমরা বলতে পারি ভেক্টরটা স্বাধীন। যেমন এই যে আমি এখানে একটা ভেক্টর রাখলাম, এখানে আরেকটা রাখলাম, এখানে আরেকটা ভেক্টর রাখলাম, এখানে আরেকটা ভেক্টর রাখলাম, এখানেও আমি আরেকটা ভেক্টর আঁকছি। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে হচ্ছে গিয়ে যে সবগুলো ভেক্টরের পাদবিন্দু, সবগুলো পাদবিন্দু বিভিন্ন জায়গায়, এবং আমি আমার ইচ্ছা মতো চুজ করে নিয়েছি। আমি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আঁকলাম। আমি যদি এভাবে ইচ্ছা মতো পছন্দ করতে পারি তাহলে আমি বলবো যে হচ্ছে গিয়ে আমার ভেক্টর গুলো স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টরের উল্টো কি? সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর কি? কোন ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, তাহলে তাকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। এখন নির্দিষ্ট পাদবিন্দু বলতে কি বোঝাচ্ছে? যেমন আমরা এখানে দেখি, আচ্ছা এখানে এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে এটা ধরলাম এই যে এখানে ও, এখানে হচ্ছে পাদবিন্দু ও, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু পি। তাহলে ভেক্টর হচ্ছে ওপি ভেক্টর আমরা বলি।
এবার রেখাংশের নামটার উপরেও এভাবে যদি বার দিয়ে আমরা হচ্ছে নির্দেশ করতে পারি। আচ্ছা এখানে দেখি, এখানে হচ্ছে কি পাদবিন্দু কিন্তু নির্দিষ্ট, মানে আমরা যদি এটাকে একটা অ্যাক্সিস ব্যবস্থা তৈরি কাঠামো ব্যবস্থা, এটাকে যদি এক্স অ্যাক্সিস ধরি আর এটাকে যদি ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাহলে হচ্ছে গিয়ে এটা একটা আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা। আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমরা যে মূল বিন্দু যেটা অরিজিন, এই অরিজিনকে হচ্ছে গিয়ে আমরা পাদবিন্দু নির্দিষ্ট করছি এবং এখান থেকে আমাদের সকল ভেক্টর আঁকা লাগবে। যেমন আমরা ও থেকে যদি এখানে আঁকি, এখানে এখানে একটা ভেক্টর কিউ, আবার যদি এই পয়েন্টে একটা ভেক্টর আঁকি তাহলে আমাদের আঁকা লাগবে এই হলো। আর আবার যদি এখানে একটা ভেক্টর আঁকি তাহলে আমার এখান থেকে পাদবিন্দু নেওয়া লাগবে। এভাবে যদি কোনো সিস্টেম নির্দিষ্ট করে দেওয়া থাকে যে আমার মূল বিন্দু থেকে, অথবা এই সিস্টেম এই কাঠামোটার ভিতর নির্দিষ্ট একটা বিন্দু থেকে এই বিন্দুটাকে হচ্ছে গিয়ে আমার পাদবিন্দু বিবেচনা করতে হবে প্রতিবার, এরকম কোনো নিয়ম থাকলে তাহলে আমরা সেই ভেক্টরকে বলবো সীমাবদ্ধ ভেক্টর। কারণ এই ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, সবসময় মূল বিন্দুতে অথবা অন্য কোনো বিন্দুতে হবে। আশা করি বুঝতে পেরেছি। পরের স্লাইড। এখানে আরো কিছু ধরন দেওয়া আছে। এখানে আমরা দেখবো সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কি? সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। সমজাতীয় ভেক্টর বলতে কি বোঝাচ্ছি? এখানে যেমন দেখা যাচ্ছে একটা ভেক্টর এ, একটা ভেক্টর বি, এ ভেক্টর এবং বি ভেক্টর। সমজাতীয় বলতে বোঝাচ্ছে এ যে ধরনের রাশি, বি সে ধরনের রাশি। এ যদি বল হয়, বি বল হবে। এ যদি ত্বরণ হয়, বি ত্বরণ হবে। এ যদি বেগ হয়, বিও বেগ হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি যে দুটো একই টাইপের রাশি, কারণ দুটো ভেক্টর কিন্তু দুটো একই জিনিস মিন করে। তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে কি সমজাতীয় ভেক্টর। এখন সমজাতীয় ভেক্টরে দুই বা ততোধিক ভেক্টর, অবশ্যই এখানে অ্যাটলিস্ট দুটা ভেক্টর থাকতে হবে, অথবা ততোধিক মানে এর থেকে বেশিও থাকতে পারে, সেটা আসলে সমস্যা নেই। একই দিকে ক্রিয়া করবে, যেমন এখানে দেখতে পাচ্ছি এ এর ডিরেকশন এদিকে, বি এর ডিরেকশনও এদিকে। তাহলে যেহেতু দুটো দুটো ভেক্টরেরই ডিরেকশন একই দিকে, তাহলে আমরা বলতে পারি এরা সমজাতীয় এবং হচ্ছে কি এরা একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ এরা সদৃশ ভেক্টর। এখন সদৃশ ভেক্টর যেহেতু একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ এটা বুঝতে হবে যে এই ভেক্টর গুলো প্যারালাল, এরা সমান্তরাল। সমান্তরাল রেখা যুগল সবসময় একই দিকে ক্রিয়া করে, অথবা যদি এখানে আরো অনেকগুলো সমান্তরাল লেখা থাকে বা সবাই একই দিকে ক্রিয়া করবে, তাহলে এটা হচ্ছে সদৃশ ভেক্টর আমরা বুঝলাম। সদৃশ ভেক্টরের বিপরীত হচ্ছে গিয়ে বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর কি? এখানেও সমজাতীয় দুটো ভেক্টর, কিন্তু এখানে শুধু দুটো। এখানে দুই বা ততোধিক হতে পারতো, কিন্তু বিসদৃশ সাধারণত দুটো ভেক্টরের মাঝে বিবেচনা করা হয়। সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, এখানে কি পয়েন্ট হচ্ছে বিপরীত দিকে। সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে সদৃশ, আর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে বিসদৃশ। যেমন এখানে হচ্ছে কি এ ভেক্টরটা এদিকে, কিন্তু বি ভেক্টর এদিকে, তাহলে একটা ডিরেকশন আরেকটার উল্টা। অথবা আমরা বলতে পারি যে ধরলাম যদি এটা এর ডিরেকশন এদিকে এবং বি ডিরেকশন এদিকে, তাহলে বলতে পারি যে দুটো ডিরেকশনের মাঝখানে আমার হচ্ছে 180 ডিগ্রিজ রয়েছে। এরকম যদি হয় যে একটা একটা বিপরীত দিকে ক্রিয়া করছে, অথবা দুটো ডিরেকশনের মাঝে 180 ডিগ্রি ডিফারেন্স, তাহলে আমরা সেটাকে বলবো বিসদৃশ ভেক্টর। এক্ষেত্রে সমজাতীয় হতে হবে, অর্থাৎ এ যদি বল হয় বি বল হবে, এ যদি ত্বরণ হয় বি ত্বরণ হবে। আশা করি বুঝতে পেরেছি। এক্ষেত্রে এখানে সদৃশ এবং বিসদৃশের জন্য মান একই হওয়ার প্রয়োজন নেই, দুটো ভেক্টরের মান একই হওয়ার প্রয়োজন নেই। আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে আসি আরো কিছু টাইপ, সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর। সমান ভেক্টর বলতে আমরা কি বোঝাচ্ছি? সমান ভেক্টর হচ্ছে সমজাতীয় দুটি ভেক্টর, দুটি ভেক্টরের মাঝে সমান ভেক্টর ধরা হয়। দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের দিক যদি একই হয়, তাহলে আমরা সেই ভেক্টর গুলোকে বলবো সমান ভেক্টর। যেমন এখানে হচ্ছে গিয়ে এ এবং বি ধরলাম দুটোই বল, তাহলে ধরলাম এ এর মান 10 নিউটন, বি এর মানও হচ্ছে গিয়ে আমার 10 নিউটন।
তাহলে এর মান 10 নিউটন এবং বি এর মানও 10 নিউটন, তাহলে দুটোর মানও একই। আবার এখানে আমরা এই ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি বি এদিকে নির্দেশ করতেছে, এও কিন্তু এদিকে নির্দেশ করতেছে। তাহলে হচ্ছে কি এ এবং বি এর দিক একই, এ এবং বি এর মানও একই, এবং এরা সমজাতীয়। এরকম যদি হয় মান সমান, দিক একই এবং সমজাতীয় দুটো ভেক্টর, তাহলে আমরা সেগুলোকে বলবো সমান ভেক্টর। এক্ষেত্রে আমরা লিখতে পারি এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর, এভাবে আমরা লিখতে পারি। এখন এর বিপরীত হচ্ছে কি আমরা লিখব বিপরীত ভেক্টর অথবা ঋণাত্মক ভেক্টর। বিপরীত বা ঋণাত্মক ভেক্টর বলতে আমরা কি বোঝাচ্ছি, নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে যদি আমরা ধনাত্মক ধরি, তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে আমরা বলবো ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর। এটা কি ধরনের জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরে নেই এ এখানে একটা বল, তাহলে বিও এখানে একটা বল, এবং নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক, অর্থাৎ হচ্ছে যে আমরা ধরে নিই এ যে এই ডিরেকশনে যাচ্ছে, আমরা এই ডিরেকশনে দেখছি এই ভেক্টরটা এদিকে যাচ্ছে, আমরা ধরে নিই এই ডিরেকশনে যত ভেক্টর থাকবে সবগুলোকে আমরা ধরে নেব পজিটিভ। আমরা যেরকম হচ্ছে স্থানাঙ্ক অবস্থায় দেখি যে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, এদিকে ধরে নিই যে এটা মূল বিন্দু, মূল বিন্দু থেকে যদি আমরা এদিকে যাই ওয়াই এর জন্য সব পজিটিভ, যদি এদিকে যাই সব নেগেটিভ। এটা এরকম এ এর দিকে গেলে সব পজিটিভ, আমরা ধরে নিচ্ছি এ এর দিকে যা যাবে সব পজিটিভ, এবং এ এর উল্টা দিকে যা যাবে সব হচ্ছে কি নেগেটিভ। এখন দেখি তার বিপরীত দিক, অর্থাৎ হচ্ছে গিয়ে এখানে আমরা বিসদৃশ ভেক্টরের মতো দেখবো যে এ এবং বি দুটো ডিরেকশনের মাঝে 180 ডিগ্রি ডিফারেন্স, মানে হচ্ছে একটা একটা বিপরীত দিক। এখানে এ দিকে যাচ্ছে, বি হচ্ছে তার সমান্তরালে অন্যদিকে থাকবে। তাহলে এখন এখানে অন্যদিকে রইল, এখানে এ এর মান যদি 10 নিউটন হয়, বি এর মান 10 নিউটন, এদের মান সমান কিন্তু দিক বিপরীত। যেহেতু এদিকে এ প্লাস, তাহলে এর বিপরীত দিক হবে বি মাইনাস। এই যে এখানে যেরকম মূলবিন্দু থেকে এদিকে গেলে যদি পজিটিভ হয়, তাহলে মূলবিন্দু থেকে এদিকে গেলে নেগেটিভ হবে, অনেকটা ওইরকম অ্যাক্সিস সিস্টেমের মতো। তাহলে হচ্ছে গিয়ে আমরা এ এর ভেক্টরকে যে নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে, মানে এর দিক বরাবর আমরা ধরে নিচ্ছি এর মান, তাহলে তার বিপরীত দিকে এর বিপরীত দিকে সমমানের, যেটা মান একই সমজাতীয় এ বল বি ও বল ভেক্টরকে আমরা বলবো ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। তার মানে এখানে এ হচ্ছে বি এর ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর, আর বি হচ্ছে এর ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। আমরা লিখতে পারি a vector is not equal to b vector, but a vector is equal to minus b vector। যে এখানে যদি ভেক্টর সাইনটা তুলে দিই, এখানে তুলে দিই, তাহলে আবার ইকুয়াল লেখা যাবে, কারণ হচ্ছে কি এদের মান সমান। আমরা জানি মান আমরা লিখতে গেলে শুধুমাত্র অক্ষরটা ব্যবহার করি, এও লিখতে পারি। আমরা লিখতে পারি a is equal to minus b অথবা b is equal to minus a। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমার নেক্সট স্লাইডে যাচ্ছি। কিছু ভেক্টরের ধরন আমরা এখানে আট কিছু দিয়ে ভেক্টর দেখবো। একটা ভেক্টর হচ্ছে কি সমরেখ, আর একটা হচ্ছে সমতল। সমরেখ ভেক্টর কি, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, তাহলে তাদেরকে আমরা বলবো সমরেখ ভেক্টর। যেমন আমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর। এ ভেক্টর আর সি ভেক্টর একই লাইনে বাঁকা হয়েছে, বাট আমরা দেখতে পাচ্ছি এরা বেসিক্যালি সেম লাইনে আছে। আবার এই লাইনের সাথে প্যারালাল বি যাচ্ছে, তার মানে হচ্ছে গিয়ে একই সরলরেখা বরাবর, যে এ আর সি একই সরলরেখা বরাবর যাচ্ছে বা পরস্পর সমান্তরাল, এ আর বি সমান্তরাল, বি আর সি সমান্তরাল, তাহলে এই এ বি এবং সি তিনটা ভেক্টরই হবে হচ্ছে কি সমরেখ ভেক্টর। আবার আসি সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর কি, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তবে তাদেরকে সমতলীয় ভেক্টর। আমরা নিশ্চয়ই জানি যে হচ্ছে গিয়ে একটা সমতল বলতে কি বোঝায়, টেবিলের উপর একটা তল, তারপর হচ্ছে বইয়ের উপরের সাইড একটা তল, মানে এরকম একই তল। সবগুলো ভেক্টর যদি সেম তলে অবস্থান করে
তাহলে আমরা সেটাকে সমতলীয় ভেক্টর বলবো। যেমন ধরো আমরা যদি একটা 3D সিস্টেম কনসিডার করি, এই এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন আর এটা হচ্ছে গিয়ে জেড, মানে এটা এক্স ওয়াই আমাদের 2D প্লেন এবং এটা হচ্ছে হাইট নির্দেশ করছে। তো সবগুলো ভেক্টর যদি যেভাবে থাকে, এই যে সবগুলো ভেক্টর হচ্ছে এক্স ওয়াই প্লেনের, সবগুলো একই প্লেনে, তাহলে এখানে সবগুলো হবে সমতলীয় vector। এমন যদি হয় যে হচ্ছে কি এখানে দুটো ভেক্টর এরকম, একটা ভেক্টর এরকম পুরো আকাশের দিকে উড়বে, এরকম হলে কিন্তু এটা সমতলীয় হবে না। সমতলীয় হতে হলে অবশ্যই একই প্লেনের মধ্যে সবাই একই সমতল। এখানে সবগুলো ভেক্টর যেমন দেখতে পাচ্ছি এ বি সি, এই তোমার স্ক্রিনের সমতলে রয়েছে। এই সবগুলো ভেক্টর হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর সমতলীয় ভেক্টর হিসেবে আমরা কনসিডার করতে পারি। আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই দুটো ক্লাসিফিকেশন একটু ইম্পর্টেন্ট, একটা হচ্ছে একক ভেক্টর আর একটা হলো অবস্থান ভেক্টর। একক ভেক্টর কি? কোন ভেক্টরের মান যদি একক হয় তাহলে তাকে একক ভেক্টর বলে, মানে একটা ভেক্টর যার মান হচ্ছে এক। এই ধরনের ভেক্টরকে আমরা বলবো একক ভেক্টর। একক ভেক্টরকে আমরা কিভাবে লিখি? আমরা হচ্ছে গিয়ে এভাবে, প্রথমে হচ্ছে এই বড় ভেক্টর যেটা থেকে আমরা ভাগ করে বের করেছি সেই ভেক্টরের নামটাকে স্মল লেটারে লিখবো, তারপরে যে উপরে এভাবে একটা হ্যান্ড, জাস্ট এভাবে একটা হ্যান্ড দিলেই হচ্ছে গিয়ে এটাকে হ্যান্ড বলে। তো আমরা এভাবে হচ্ছে একক ভেক্টর লিখতে পারি। এখন আমরা একক ভেক্টর কিভাবে নির্ণয় করব? এই যে এখানে যেরকম এই যে বড় ভেক্টর এ, এ ভেক্টরের জন্য মডুলাস অফ এ অর্থাৎ এর মান যদি অশূন্য হয়, মানে হচ্ছে কি এটা কোনো, এটার মান শূন্য হবে না, সেরকম হলে এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমি পাবো একটা একক ভেক্টর। কারণ অবশ্যই আচ্ছা ধরে নেই হচ্ছে গিয়ে যেমন এই যে এখানে এ ভেক্টরের মান হচ্ছে 5 এবং সেটা এদিকে নির্দেশ করছে, তাই না? এখন আমরা 5কে যদি এর মান দিয়ে ভাগ করি 5, তাহলে অবশ্যই আমরা পাবো 1 যদি মডুলাস হিসেব করি। কিন্তু উপরের যে 5, এই উপরের ভ্যালুটা এর তো দিকও রয়েছে, তাই না? তাই সুতরাং এর দিকটা হবে, এটাকে যদি আমরা মডুলাস দিয়ে ভাগ করি তাহলে এটার দিক যেদিকে হবে এটাকে ভাগ করার পর দিক সেম থাকবে না। এইটাকে বোঝানোর জন্য আমরা হচ্ছে এই একক ভেক্টরের কনসেপ্টটা নিয়ে এসেছি। একক ভেক্টরের কনসেপ্টটা বলতে এটাই বোঝায় যে হচ্ছে কি একটা ছোট্ট ভেক্টর যার মান এক একক এবং সেটার দিক হবে অরিজিনাল ভেক্টরের দিকে। আমরা যেমন হচ্ছে গিয়ে একক ব্যবহার করি বস্তুর ভর পরিমাপের ক্ষেত্রে, সময় পরিমাপের ক্ষেত্রে, অনেক কিছুতে আমরা একক ইউনিট ইউজ করি। আমরা যেমন 10 কেজি বললে বুঝে ফেলি, কেন? আমরা 1 কেজি কি সেটা জানি, এটার সাথে আমরা 10 গুণ করে দিই, তাহলে বুঝতে পারছি আচ্ছা তাহলে 1 কেজি 10 গুণ হবে হচ্ছে কি আমার এই 10 কেজি পরিমাণ। এখানে এরকম একটা একক ভেক্টর যদি দেওয়া থাকে এরকম, আর একটা বড় ভেক্টর দেওয়া থাকে এই যেখানে যেরকম এই এ ভেক্টরটা ভ্যালু হচ্ছে গিয়ে 5 তাহলে আমরা এখানে বুঝতে পারি এই ছোট ভেক্টরটার 5 গুণ হবে হচ্ছে কি এই বড় ভেক্টর। এই একক ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, সামনে আমরা আরো দেখবো বিভিন্ন কাজে ব্যবহৃত হবে। এটা একটু মাথায় রাখবেন, যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে কি ওই ডিরেকশনে একটা একক ভেক্টর। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর কি? অবস্থান ভেক্টর সীমাবদ্ধ ভেক্টরের মতোই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। এখন প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে গিয়ে একটা সিস্টেম। আমরা যেমন জানি যে আমাদের আশেপাশে যা কিছু রয়েছে সবই আমরা বলি পরিবেশ, এটা ওরকম একটা সিস্টেম যদি কনসিডার করি, কাঠামো ব্যবস্থা বা স্থানাঙ্ক ব্যবস্থা, প্রসঙ্গ কাঠামো সেরকম একটা নির্দিষ্ট এরিয়া বা এনভায়রনমেন্ট যেটার মধ্যে হচ্ছে গিয়ে আমরা সবকিছু বিবেচনা করবো যে কোনো টপিকের বিষয়। এখানে যেরকম প্রসঙ্গ কাঠামোটাকে আমরা দেখে নিই যে ও এক্স, মানে এখানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা এই স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা ধরে নিচ্ছি প্রসঙ্গ কাঠামো। এখন এই প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু হচ্ছে গিয়ে ও, সরি এখানে হচ্ছে গিয়ে বি হবে, যেটাকে আমরা ধরে নিচ্ছি এখানে হচ্ছে আমার অরিজিন। এই অরিজিনের সাপেক্ষে আমরা পি বিন্দুর পজিশনটাকে ওপি ভেক্টর দিয়ে দেখতে পাচ্ছি, তাই না? যে এখানে হচ্ছে গিয়ে ও বিন্দুটা, এখানে হচ্ছে পি বিন্দু, তাহলে ও থেকে পি বিন্দুর দিকে আমরা কিভাবে যাবো? এই ভেক্টরটা বরাবর যেতে হবে অবশ্যই। আমরা এখানে ধরে নিই একটা বিন্দু কি, তাহলে
এই ও বিন্দু সাপেক্ষে কিউ বিন্দুতে আমরা কিভাবে যেতে পারি, মানে ও বিন্দু থেকে আমরা কিউ বিন্দুর অবস্থানে কিভাবে ব্যাখ্যা করতে পারি? এইদিকে যাবো এবং ডিরেকশনটা কোন দিকে, ও থেকে কিউ এর দিকে, তার মানে অ্যারোটা আমরা হবে এদিকে। এভাবে হচ্ছে কি আমরা এই এক্স ওয়াই, এই যে ও এক্স এবং ও ওয়াই এই কাঠামো ব্যবস্থার মধ্যে আমরা পি এবং কিউ এই দুটো পয়েন্টের পজিশন এক্সপ্লেন করতে পারছি এই ভেক্টর গুলোকে, অর্থাৎ এই ভেক্টর গুলোকে আমরা বলি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। ব্যাসার্ধ ভেক্টর কেন বলি, এটা চিন্তা করো, এটা একটা কেন্দ্র দেওয়া আছে আর একটা ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে হচ্ছে কি এইভাবে সবকিছু মানে এই বরাবর এভাবে তুমি অনেকগুলো ব্যাসার্ধ থেকে বৃত্ত আঁকতে পারো, অনেকটা ওরকমই লাগে, এই জন্য হচ্ছে কি এটাকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি। নেক্সট স্লাইডে যাই। এখানে আমরা দেখছি সরণ ভেক্টর এবং বিপরীত ভেক্টর। সরণ ভেক্টর বলতে কি বোঝাচ্ছে, আমরা জানি সরণ, সরণ হচ্ছে গিয়ে দুটি অবস্থানের মাঝে সরল রৈখিক দূরত্বকে আমরা বলি সরণ। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ এবং বি এর মধ্যে যে সরলরৈখিক দূরত্বটা, আমরা সেই সরলরৈখিক দূরত্বকে বলবো সরণ। এখন এখানে সরণ ভেক্টর বলতে বোঝাচ্ছে কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তন। এখন এটা কিভাবে বোঝায়, আমরা ধরে নিই এই বিন্দুটা যেটা আর এই বিন্দু, শুরুতে আদিতে আমরা যখন হচ্ছে একটা বস্তুর অবস্থান ব্যাখ্যা করছি এই যে ও এক্স ওয়াই কাঠামো ব্যবস্থার মধ্যে, আমরা ধরে নিচ্ছি মূল বিন্দুর সাপেক্ষে একটা বস্তুর বা বিন্দুর আদি অবস্থান হচ্ছে গিয়ে P। এখন আমরা একটু আগে দেখলাম অবস্থান ভেক্টর কিভাবে ব্যাখ্যা করা হয়। অবস্থান ভেক্টরের জন্য আমরা কি করি, মূল বিন্দু থেকে সেই বস্তুর অবস্থানে আমরা একটা ভেক্টর রাখি, এই যে মূল বিন্দু থেকে সেই বিন্দুর অবস্থান মধ্যে একটা ভেক্টর রাখি। এই ভেক্টরটা হচ্ছে গিয়ে এই কাঠামো ব্যবস্থার মধ্যে পি বিন্দুর অবস্থানটাকে নির্দেশ করছে। তাহলে আমরা হচ্ছে এই ভেক্টরটাকে, যেহেতু ব্যাসার্ধ ভেক্টরও বলা হয় অবস্থান ভেক্টরকে, অর্থাৎ রেডিয়াস স্মল হ্যান্ড আর, এবং যেহেতু এটা আদি আদি অবস্থানে, আমরা এটাকে বলবো ইনিশিয়াল, অর্থাৎ স্মল হ্যান্ড একটা আই, স্মল লেটার আই সাবস্ক্রিপ্ট হিসেবে নিচে লিখি, এবং যেহেতু এটার ভেক্টর উপর একটা হ্যান্ড। তাহলে এটা হচ্ছে গিয়ে আর আই ভেক্টর, যেটা হচ্ছে গিয়ে আমার আদিতে অবস্থান পি ব্যাখ্যা করছে। ধরলাম কিছু সময় পরে বস্তুটা পি থেকে কিউতে চলে আসবে, এটাকে আমরা কিউ পয়েন্ট বলি। এখন কিউ পয়েন্টের জন্য আমরা যদি আবার মূল বিন্দুর সাপেক্ষে কিউ পয়েন্টের পজিশন এক্সপ্লেন করি, তাহলে আমরা কি দেখতে পাবো, ও থেকে কিউ পর্যন্ত একটা ভেক্টর যাবে, এটাও একটা অবস্থান ভেক্টর, সুতরাং এখানে নাম আসবে আর। কিন্তু যেহেতু এটা এন্ড মানে শেষ অবস্থান, তার মানে এখানে আসবে ফাইনাল আর এন, এবং এটা ভেক্টর দেখে উপরে হ্যাঁ। তাহলে আমরা আর আই দিয়ে পি তে অর্থাৎ আদিতে অবস্থান বের করতে পারলাম। কিছু সময় পরে বস্তুটা কিউতে চলে আসলো এবং আমরা দেখতে পারলাম যে সেটাকে আর এর দিয়ে প্রকাশ করা যাচ্ছে। তাহলে ওর সরণ হলো কোথা থেকে কোথায়, ই থেকে কিউতে, তাই না? তার মানে এখানে এই পি কিউ ভেক্টরটাকে আমরা বলবো সরণ ভেক্টর, কারণ এটা হচ্ছে এই সরণটাকে নির্দেশ করছে। এখন আমরা এটা কিভাবে পাবো, আমরা হচ্ছে গিয়ে এসএসসি তে দেখে এসেছিলাম ত্রিভুজ সূত্র রয়েছে। এটা একটু সহজে বোঝা যায় এরকম, যে যদি তুমি এখান থেকে এই পর্যন্ত আসো, আবার এখান থেকে এখানে আসো, তুমি সরাসরি এভাবে চলে আসছো, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে ডেস্টিনেশন সেম। এভাবে দেখি, দেখ এখানে যেরকম এদিকে ডিরেকশন, এদিকে ডিরেকশন, এবং এটা এদিকে ডিরেকশন, তাহলে আমরা বলতে পারি ও পি প্লাস ও পি প্লাস পি সমান সমান হচ্ছে ও কিউ। এখন আমাদের পি কিউ এর মান লাগবে, কারণ আমরা পি কিউটাকে বলেছি সরণ ভেক্টর, ওপিটাকে এই পাশে নিয়ে যাবো, পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ মাইনাস ওপি। এই যে পিকিউ ভেক্টরটা আমরা পেলাম, এই পিকিউ ভেক্টরকে আমরা বলছি ডেল্টা বা সরণ ভেক্টর। আমরা সরণ ভেক্টর এভাবে বের করতে পারি, এটা একটু ইম্পর্টেন্ট, সামনে লাগবে। অনেক বোর্ড ম্যাথেও সৃজনশীল হচ্ছে কি এরকম,
অবস্থান ভেক্টর থেকে একটা এরকম সরল ভেক্টর বের করতে দেওয়া হয়। তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এবার আসি ব্যতিহার ভেক্টর, বিপরীত বা ব্যতিহার ভেক্টর। আমরা জানি হচ্ছে গিয়ে যোগাত্মক বিপরীত আর গুণাত্মক বিপরীত দুই ধরনের সংখ্যা হয়। যোগাত্মক বিপরীত বলতে কি বোঝায় ক্লিয়ার করে নিই। যোগাত্মক বিপরীত বলতে বোঝায় প্লাস মাইনাস ডিফারেন্স, মানে পজিটিভ আর নেগেটিভ নাম্বার। এরকম পজিটিভ আর নেগেটিভ নাম্বার, ধরি একটা নাম্বার যদি 2 হয়, তাহলে এর যোগাত্মক বিপরীত হবে হচ্ছে গিয়ে -2। তাহলে 2 আর -2 হচ্ছে একে অপরের যোগাত্মক বিপরীত। আরেকটা হচ্ছে গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত কি, আমরা জানি সকল সংখ্যাকে আমরা এভাবে ফ্র্যাকশন লিখে প্রকাশ করতে পারি, সকল সংখ্যার নিচে একটা 1 থাকে। তাহলে 2 কে আমরা উল্টে লিখতে পারি হাফ, যেহেতু এটাকে ফ্লিপ করলে হাফ হবে। তাহলে এরকম যদি করি, এরা হচ্ছে একে অপরের গুণাত্মক বিপরীত। তার মানে হচ্ছে কি, আমরা যদি সাইন চেঞ্জ করি, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে যোগাত্মক বিপরীত। আর যদি আমরা এভাবে ব্যবহার করি, মানে একটা সংখ্যাকে ফ্লিপ করে একটা ফ্র্যাকশন বানায় ফেলছি, তাহলে আমরা সেটাকে বলতে পারি গুণাত্মক বিপরীত। এখন এই গুণাত্মক বিপরীতটা গুরুত্বপূর্ণ এই ভেক্টরের জন্য। সংজ্ঞাটা দেখি। সমজাতীয় সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টর, সমজাতীয় দুটি দুটি ভেক্টর এখানে, ঠিক আছে। সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টর অর্থাৎ হচ্ছে কি, এ যদি এদিকে হয়, বিও এদিকে হয়, মান এখানে সমান হবে না, সদৃশ হবে। একটার মান যদি অপরটির গুণাত্মক বিপরীত হয়, তাহলে তাদেরকে বিপরীত বা ব্যতিহার ভেক্টর। এরকম এটি এখানে দিয়েছে এক্সাম্পল, এ হচ্ছে 7i, কারণ মানটা হচ্ছে কি 7। 7 এর গুণাত্মক বিপরীত তাহলে কত হবে? 1/7। এখন এই 1/7 হচ্ছে গুণাত্মক বিপরীত। এখন এখানে আরেকটা ভেক্টর রয়েছে বি, যার ভ্যালু হচ্ছে গিয়ে 1/7, অর্থাৎ এ এর যে মান, এর মানের গুণাত্মক বিপরীত মান হচ্ছে বি। তাহলে আমরা বলতে পারি যে এরকম হয়, এ এবং বি দুটো ভেক্টরই হচ্ছে গিয়ে একে অপরের বিপরীত ভেক্টর। এরা হচ্ছে গিয়ে পরস্পর বিপরীত ভেক্টর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী স্লাইডে যাই। এটাই আজকের শেষ ধরন, সঠিক ভেক্টর এবং শূন্য ভেক্টর। সঠিক ভেক্টর বলতে কি বোঝায়? যে সকল ভেক্টরের মান শূন্য নয়, তাদেরকে আমরা বলবো সঠিক ভেক্টর। শূন্য নয় বলতে, ধরি একটা ভেক্টর এ, এ ভেক্টরের মান 5, 10, 15, 20 অথবা 4, 3, 2, 1, এনিথিং, যে কোনো মান হতে পারে, তাই না? কিন্তু এগুলোর একটা মানও শূন্য হবে না। শূন্য যদি না হয়, তাহলে আমরা বলতে পারি যে এ ভেক্টর হচ্ছে একটা সঠিক ভেক্টর। এখন শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য, তাদেরকে শূন্য ভেক্টর বলে। এটাকে এভাবে প্রকাশ করা হয়, 0 লিখে 0-এর উপরে 1। এখন শূন্য ভেক্টরের কি ভ্যালু? শূন্য ভেক্টর আমরা কিভাবে পাই? আমরা জানি স্কেলার রাশিতে, নর্মাল বীজগণিতে, যদি ইকুয়াল জিনিস মাইনাস করা হয়, একটা থেকে একটা ইকুয়াল জিনিস মাইনাস করা হয়, তাহলে আমরা 0 পাবো। যেমন হচ্ছে গিয়ে a মাইনাস a 0 হবে, b মাইনাস b 0 হবে, 10 মাইনাস 10 0 হবে। এখন এটার ভেক্টরের ক্ষেত্রে কিভাবে আসে? ধরি একটা ভেক্টর 10 নিউটন এদিকে, আরেকটা ভেক্টর 10 নিউটন এদিকে। যেহেতু দুটো বিপরীত দিকে, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে ইন দ্যাট কেস আমাদের কি আসছে? 10 মাইনাস 10, 0 তো আসবে, তাই না? কিন্তু 0 আসলেও এটা তো ভেক্টর, ভেক্টর রাশি তো বিয়োগ করলে স্কেলার রাশি হয়ে যাবে। অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে শূন্যটা শূন্য ভেক্টরের রূপ। মানে আমরা স্কেলার রাশিতে নর্মাল বীজগণিতে যেরকম 0 লিখতাম, এখানে ভেক্টর বীজগণিতে হচ্ছে গিয়ে শূন্য ভেক্টর দিয়ে সেটাই বুঝি। এখন এখানে একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে। যেমন হচ্ছে গিয়ে আমরা জানি যে একটা ভেক্টরের পাদবিন্দু থাকে আর শীর্ষবিন্দু থাকে, তাই না? সরি, পাদবিন্দু রইলো, শীর্ষবিন্দু রইলো।
এখন পাদবিন্দু এবং শীর্ষবিন্দু থেকে পাদবিন্দু এবং শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা, মানে হচ্ছে কি যে এখানে যদি পাদবিন্দু যদি ও হয় আর শীর্ষবিন্দু যদি এ হয়, তাহলে ও এর রেখাংশের যে দৈর্ঘ্যটা, এই রেখাংশটা সাধারণত ভেক্টরের মান নির্দেশ করে। তাহলে একটা ভেক্টরের মান যদি 5 হয় আর ওর লেন্থ যদি এতটুকু হয়, একটা ভেক্টরের মান 20 হলে তার 4 গুণ হবে, 1 2 3, এরকম 4 গুণ হবে। এভাবে হচ্ছে গিয়ে আমরা ভেক্টরের দৈর্ঘ্য দিয়ে আমরা ভেক্টরের মান বোঝাই। তাহলে শূন্য ভেক্টরের জন্য এই দৈর্ঘ্যটা কত হবে? যেহেতু শূন্য ভেক্টরের মান শূন্য, তাহলে এখানে দৈর্ঘ্যটাও হবে শূন্য। কিন্তু দৈর্ঘ্য শূন্য বলতে কি বুঝি? এর মানে পাদবিন্দু এবং শীর্ষবিন্দুর মাঝে দৈর্ঘ্য শূন্য, অর্থাৎ শূন্য ভেক্টরের জন্য পাদবিন্দু যা, শীর্ষবিন্দু এক। এবং এক্ষেত্রে আসলে মানে শূন্য ভেক্টর একটা বিন্দু ছাড়া কিছুই না, এটা বিন্দুর মতো, কিন্তু আমাদের এভাবে আলাদা করে বলে দিতে হবে এটা একটা ভেক্টর আসে। আমরা এখন পর্যন্ত যে সংজ্ঞাগুলো দেখলাম, এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শূন্য ভেক্টর, তারপর সরণ ভেক্টর গুরুত্বপূর্ণ, বিপরীত ভেক্টর গুরুত্বপূর্ণ, একক ভেক্টর গুরুত্বপূর্ণ, অবস্থান ভেক্টর গুরুত্বপূর্ণ, সমরেখা আর সমতুল্য অতটা গুরুত্বপূর্ণ নয়। সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টরের ধারণাটা আমরা মাথায় রাখবো, আর সদৃশ এবং বিসদৃশ ভেক্টরের ধারণাটা আমরা মাথায় রাখবো। সদৃশ, বিসদৃশ, সমান এবং বিপরীত, এই চারটা ধারণা মাথায় রাখবো। একক ভেক্টর, অবস্থান ভেক্টর, সরণ, বিপরীত ভেক্টর এবং শূন্য ভেক্টরটা আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবো, কারণ হচ্ছে গিয়ে এগুলো সৃজনশীলের কতে আসে অথবা খতেও আসে মাঝে মধ্যে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবো। আজকের ক্লাস এতটুকুই। আমি আশা করবো যে হচ্ছে গিয়ে এখানে আমরা যে টপিক গুলো দেখেছি এগুলো আমরা বই থেকে একটু ফার্দার রিডিং করবো। সাধারণত একবার বইটা রিডিং করলে মানে আরো এক্সট্রা ইনফরমেশন থাকে যেগুলো ক্লাসে বা স্লাইডে হয়তো বলা যায় না, কারণ হচ্ছে গিয়ে সময় থাকে না। তো ইন দ্যাট কেস ওই ইনফরমেশন গুলো আমরা একটু পরে দেখে নিব, এবং হচ্ছে গিয়ে কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।